প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন্তর্গত ক্লাস 8-এর একেবারে শেষ যে গল্পটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অন্তর্গত। এই গল্পটা থেকে কিন্তু তোমাদের থার্ড সামেটিভে সিন দেওয়ার প্রবণতা বেশি থাকে, তো আমরা আলোচনা করে নেব। এই ভিডিওতে আমরা এই গল্পটার পুরো লাইন বাই লাইন অনুবাদ তথা বাংলায় বিশ্লেষণটা আমরা দেখে নেব, অর্থাৎ কোন লাইনের এক্স্যাক্ট কোন মানে ক্যারি করছে এই ব্যাপারে কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তো যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের কাছে একটা আন্তরিক অনুরোধ যে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পেতে তোমাদের সুবিধা হবে। আর যদি তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখলে এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও নেক্সট টাইম না মিস করে তুমি কিন্তু সবার আগে পেয়ে যেতে পারো। তো চলো আমরা ভিডিওর আলোচনায় চলে আসি। দেখো প্রথমে আমাদের তাহলে গল্পটার নাম কি, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, অর্থাৎ সেই ব্যক্তি যিনি কিনা গাছগুলো লাগিয়েছিলেন, এর মানে এটা। এবং এই যে লেখকের উচ্চারণটা অনেকে ভুল উচ্চারণ করে, এটা কিন্তু জা গিওনো, এর উচ্চারণটা হচ্ছে জা গিওনো। তো ইনি অ্যাকচুয়ালি একজন ফরাসি লেখক, ফ্রেঞ্চ অথর অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসবো গল্পের আলোচনায়। দেখো আমরা গল্প শুরু করব। প্রথমে দেখো লেটস রিড, চলো আমরা পড়ি। অ্যাবাউট 40 years ago I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. তাহলে অ্যাবাউট 40 years ago, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন এ লং হাইক, আমি কিন্তু একটা দীর্ঘ হাইক মানে যাত্রা মানে ভ্রমণ আর কি, মানে অ্যাকচুয়ালি ওয়াকিং, মানে লম্বা হাঁটাকে হাইক বলা হয়, মানে আরোহণ যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো সেটা কীরকম জায়গায় গিয়েছিলাম আমি, এই হাঁটতে কীরকম জায়গায় গিয়েছিলাম, থ্রু হিলস মানে পাহাড়ের মধ্য দিয়ে, অ্যাবসলিউটলি মানে পুরোপুরি আননোন টু ট্যুরিস্টস, মানে যেটা কিনা ভ্রমণকারীদের আর কি, যারা দর্শনার্থী তাদের কাছে পুরোপুরি অজানা জায়গা, ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন। তো সেই ভীষণ পুরনো একটা অঞ্চলে, সেই পুরনো একটা জায়গাতে, হোয়ার দ্য আলপস পেনেট্রেট ইন্টু প্রভিন্স, যেখানে আলপস নামক পর্বত আর কি, সেই পর্বতটা পেনেট্রেট মানে হচ্ছে জোর করে প্রবেশ করা আর কি, ইন্টু প্রভিন্স, প্রভিন্স মানে হচ্ছে একটা ফ্রান্সের একটা প্রদেশের নাম, সেই জায়গার নাম প্রভিন্স, মানে আলপস পর্বত এই প্রভিন্সের মধ্যে প্রবেশ করেছে, সেই রকম একটা জায়গাতে লেখক বেড়াতে গিয়েছিলেন। এবং অ্যাকচুয়ালি এটা কিন্তু লেখক নিজেরই বলছেন, মানে তো ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। তো এই যে আমি জায়গাটায় বেড়াতে গিয়েছিলাম, লেখক বলছেন সেই জায়গাটা কিন্তু ব্যারেন মানে অনুর্বর এবং মোনোটোনাস, মোনোটোনাস মানে হচ্ছে একাকী, মানে একাকিত্বর একটা ভূমি বা জায়গা কিন্তু এটা ছিল। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এবং ওই জায়গাতে যেখানে বেড়াতে গিয়েছিলেন তাহলে ওখানে কিন্তু ল্যাভেন্ডার এক ধরনের মরু উদ্ভিদ, তো সেই ল্যাভেন্ডার গাছ ছাড়া, এবং ওয়াইল্ড মানে বুনো, বুনো ল্যাভেন্ডার গাছ ছাড়া সেখানে কিছুই জন্মাতো না। নাথিং গ্রিউ দেয়ার, সেখানে কিছুই জন্মাতো না, এক্সেপ্ট মানে ছাড়া, মানে তাহলে জন্মাতো কি, ল্যাভেন্ডার। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, আমি কিন্তু এই যে এখানে দেখো বন্ধুরা, কান্ট্রি মানে কিন্তু এটা দেশ নয়, এটা কান্ট্রি মানে দেশ নয়, এটা মানে অঞ্চল বা এলাকা। আমি এলাকা অতিক্রম করছিলাম, ক্রসিং অতিক্রম করছিলাম, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, এটা সব থেকে চওড়া জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম, যাতায়াত করছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডিজোলেশন, আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে দেখতে পেলাম, কেমন অবস্থায় দেখতে পেলাম, ইন মানে অবস্থায় কি, দ্য মোস্ট কমপ্লিট ডিজোলেশন মানে সব থেকে একদম একেবারে কি একাকী, ডিজোলেশন মানে পুরো একাকী অবস্থায় আমি কিন্তু নিজেকে দেখতে পেলাম। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, দেখো অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, মানে যাকে ত্যাগ করা হয়েছে। তো আমি একটাকে আই ওয়াজ ক্যাম্পড মানে আমাকে তাঁবু টাঙাতে, দেখো এখানে আই ক্যাম্পড কিন্তু বলা নেই, আই ওয়াজ ক্যাম্পড মানে আমাকে বাধ্য করা হয়েছিল তাঁবু টাঙাতে, নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ মানে একটা পরিত্যক্ত গ্রামের, নেক্সট মানে হচ্ছে পাশেই, তাহলে আমার একটা পরিত্যক্ত গ্রামের পাশেই আমাকে আমার তাঁবুটা করতে হয়েছিল। তাঁবু মানে শিবির, যেখানে মানে সাময়িক সময়ের জন্য থাকা হয়। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর, অর্থাৎ আমি আমার জলের যে শেষটুকু সেটা গত দিন
আমি ব্যবহার করে ফেলেছি। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর। ফাইন্ড মানে কিন্তু এখানে খোঁজা, এবং আমাকে আরও খুঁজতে হতো, আমার আরও খোঁজার প্রয়োজন ছিল জল। দিজ রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক। তো এই যে গ্রামের এই যে রুইন্ড হাউসেস, রুইন্ড মানে কি ধ্বংসপ্রাপ্ত বা ভগ্নপ্রায় যে বাড়িগুলো, এই গ্রামের ভগ্নপ্রায় অনেক বাড়ি ছিল, তো সেগুলো মেড মি থিঙ্ক। দেখো মেড মি থিঙ্ক মানে কিন্তু ভাবানো, মানে ভাবিয়েছিল। দেখো থিঙ্ক মানে ভাবা, আর মেক যখন আমরা ইউজ করি তখন উল্টে যায় আর কি, মানে ওটা অনেকটা প্যাসিভ টাইপের হয়ে যায়। মানে আমাকে ভাবালো দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম, যে সেখানে অবশ্যই অ্যাট ওয়ান টাইম মানে একদা, একদা সেখানে অবশ্যই কি হ্যাভ বিন মানে ছিল এ স্প্রিং অর ওয়েল, স্প্রিং অর ওয়েল দেয়ার। স্প্রিং মানে কিন্তু হচ্ছে তোমার ছোট নদী টাইপের আমরা বলতে পারি, বা ঝর্ণাও হয়, কিন্তু এখানে আমরা ছোট নদী বলবো। আর ওয়েল, ওয়েল মানে কুয়ো, হ্যাঁ কুয়ো বা কূপ যেটা আর কি, এগুলো কিন্তু ছিল। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং মানে সত্যি সত্যি একটা নদী টাইপের ছিল আর কি, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু ওটা অ্যাকচুয়ালি শুষ্ক ছিল, ওইটা শুষ্ক অবস্থায় ছিল। বা তোমরা এটাকে ঝর্ণা বলতে পারো, যে এটা একটা ঝর্ণা সত্যি সত্যি ছিল, কিন্তু ওটা শুকিয়ে গিয়েছিল ঝর্ণার যে জায়গাটা। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এবং ফলস্বরূপ যে ঝর্ণা নেই, কোথাও জল নেই, তাহলে কি হবে? লাইফ তো ডিসঅ্যাপিয়ার্ড হবেই, অর্থাৎ সমস্ত জীবন সবই কিন্তু অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে এবারে দেখো, ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, অর্থাৎ লেখক যেদিন বেড়াতে গিয়েছিলেন তিনি, সেটা কিন্তু একটা বিউটিফুল জুন ডে ছিল, একটা জুন মাসের একটা সুন্দর দিন ছিল। আর ওই দিন প্লেন্টি অফ সান, সান মানে কিন্তু এখানে সূর্য নয়, এখানে সান মানে রোদ্দুর। তাহলে প্লেন্টি মানে প্রচুর, মানে প্রাচুর্য, মানে রোদ্দুরে প্রাচুর্য ছিল, মানে প্রচুর পরিমাণে রোদ্দুর, আলোক ঝলমলে ছিল ব্যাপারটা দিনটা। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই যে আশ্রয়হীন জমি বা এই ভূভাগের উপর কি হাই আপ ইন দ্য স্কাই, মানে আকাশের একটু উপরে, হ্যাঁ আকাশের একটু উপরে, একটু উঁচুতে আর কি। অ্যাকচুয়ালি এখানে হাই আপ ইন দ্য স্কাই মানে বলতে যাচ্ছে একটু উঁচু দিকে। দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, সেখানে কিন্তু বাতাস একেবারে শীষ দিয়ে চলেছিল, কন্টিনিউয়ালি মানে ক্রমাগত বা ক্রমশ, বা একেবারে না থেমে। কেমন বাতাস শীষ দিয়ে চলেছে। আচ্ছা বন্ধুরা, শীষ দেওয়া ব্যাপারটা এখানে কি বাতাসকে সত্যি শীষ দিতে পারে? দেখো এখানে অ্যাকচুয়ালি শীষ দেওয়া শব্দটা কেন তৈরি হচ্ছে, মূলত দুটো কারণে। প্রথম কথা, যেখানে ফাঁকা জায়গা সেখানে কিন্তু বাতাস বিভিন্ন রকম শব্দ করতেই পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখবে তোমরা যখন বাতাসের অভিমুখে দাঁড়াবে বা বাতাসের বিরুদ্ধে তোমরা দাঁড়াবে, দেখবে কানের মধ্যে একটা রি করে একটা শব্দ তৈরি করে বাতাস। তো এখানে কিন্তু ব্যাপারটা অনেকটা সেরকম। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। তো এই যে শব্দটা হচ্ছিল, এই যে বাতাসের শব্দটা হচ্ছিল কি, ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, একটা বুনো জন্তুকে ওয়াজ লাইক দ্যাট অফ, মানে এই সাউন্ডটা ওই সাউন্ডের মতো ছিল, সাউন্ডের মতো, কার সাউন্ড? ওয়াইল্ড বিস্ট, কোনো একটা বুনো জন্তু সাউন্ডের মতো, স্বরের মতো। ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, যাকে কি না মিল মানে হচ্ছে দুপুরের খাবার বা খাবারের মানে খাওয়ার সময় আর কি, তাকে যদি জ্বালাতন করা হয় তাহলে একটা পশু যেরকম শব্দ করবে, তো সেরকম কিন্তু শব্দ করছিল এই বাতাস। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প আফটার 5 hours অফ ওয়াকিং, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি। তাহলে আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে কিন্তু আমার যে ক্যাম্পটা আর কি, আমার যে তাঁবু বা আমার শিবির, সেটাকে হ্যাড টু মুভ, হ্যাড টু মানে করতে হতো বা করতে হয়েছিল, মুভ মানে সরানো। তাহলে আমাকে কিন্তু স্থানান্তর করতে হয়েছিল আমার ক্যাম্পটা আফটার 5 hours অফ ওয়াকিং, এবং যখন সরাচ্ছে আর কি তখন কি 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি কিন্তু তখনও কোনো জল আমি খুঁজে পাইনি। আচ্ছা তাহলে এই যে লেখক আর কি বা ন্যারেটর কথক, তিনি কেন তার তাঁবুটা সরাচ্ছেন? তিনি কিন্তু জলের খোঁজ করছেন, বিকজ হি ওয়াজ সার্চিং ফর ওয়াটার। তো সেই জন্য কিন্তু তিনি তার তাঁবুটা সরাতে বাধ্য হয়েছিলেন। আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি কিন্তু তখনও জল খুঁজে পাইনি 5 ঘন্টা হাঁটার পরেও। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং আমাকে কিন্তু কোনো ব্যাপারই কোনো রকম গেভ মানে দিয়েছিল, নাথিং গেভ মানে কোনো কিছু দিতে পারিনি, হোপ মানে আশা জাগাতে পারিনি আমার মনে, অফ ফাইন্ডিং এনি, ফাইন্ডিং মানে খোঁজার। তাহলে আমি যে খুঁজে পাবো এরকম কোনো আশা কিন্তু আমার কোনো কিছুই আমার মনে জাগাতে পারেনি। তো এরপরে দেখো আমরা লেটস কন্টিনিউ করব। দেখো এভরিহোয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই রকম শুষ্কতা, রুক্ষতা এটা জমা ছিল। দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস। আচ্ছা স্টিফ মানে কি? স্টিফ মানে হচ্ছে শক্ত, আর উডি মানে হচ্ছে কাষ্ঠল, প্ল্যান্টস মানে হচ্ছে গাছ। তাহলে সব জায়গাতে শক্ত কাষ্ঠল গাছ ছিল।
কেমন সব জায়গাতে রুক্ষতা আর ওই শক্ত কাষ্ঠল গাছ, এছাড়া আর কিচ্ছু ছিল না। আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার। তো আমার যেন হঠাৎ করে মনে হলো, আমি দেখেছিলাম ইন দ্য ডিস্টেন্স মানে দূরত্বে, একটু দূরত্বে, দ্য শ্যাডো মানে ছায়া, মানে একেবারে প্রতিকৃতি, অফ এ ফিগার, ফিগার মানে কিন্তু এখানে মূর্তি, মানে কোনো একটা ব্যক্তিও আমরা বলতে পারি, কিন্তু মূর্তিও আমরা বলতে পারি, কোনো একটা ব্যক্তি বা মূর্তির একটা ছায়া যেন আমি দেখতে পেয়েছিলাম। এটা কবি বলছেন বা লেখক তিনি এটা বলছেন আর কি। অন এ চান্স মানে একেবারেই, মানে একবারেই, অন এ চান্স মানে একবারেই, আই হেডেড টুয়ার্ডস ইট, আমি ওই দিকে এগোলাম আর কি, মানে আমি যেদিকে দেখলাম মূর্তিটা বা লোকটাকে, আমি সেই দিকেই এগিয়ে চললাম। টুয়ার্ডস মানে দিকে, ইট মানে এটার, তাহলে ইট ওয়াজ এ শেফার্ড। এবার কাছে গিয়ে কি দেখা গেলো যে ইট ওয়াজ এ শেফার্ড, অর্থাৎ ইনি একজন মেষপালক ছিলেন। শেফার্ড মানে বন্ধুরা কাউবয় মানে হচ্ছে যারা রাখাল, যারা গরু চড়ায়। শেফার্ড মানে যারা মেষ মানে হচ্ছে ভেড়া, তাহলে যারা ভেড়া চারণ করে তাদেরকে শেফার্ড বলা হয়, তাহলে মেষপালক আমরা বলবো। 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। তাহলে 30 ল্যাম্পস অর সো মানে 30টা ভেড়া, অর সো মানে না হলে ওই রকমই, মানে 30টা বা ওই রকমই মানে সংখ্যক ভেড়া, ওয়ার রেস্টিং মানে তারা বিশ্রাম নিচ্ছিল, নিয়ার হিম মানে তার কাছে, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। এই যে স্কর্চিং মানে একেবারে মানে তপ্ত, মানে একেবারে উত্তপ্ত যে গ্রাউন্ড আর কি, মানে মাটি বা জমি, তার উপরে তার কাছে গিয়ে এই 30টা মতো ভেড়া তারা কিন্তু কী করছিল, রেস্ট নিচ্ছিল আর কি, তারা বিশ্রাম নিচ্ছিল। তো এরপরে দেখো, হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। তো কি তিনি আসলে দেখো, তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে লেখক বা কথকের খুব জল তেষ্টা পেয়েছে, দেখেই বোঝাচ্ছে, তো তিনি তাকে কিন্তু ড্রিঙ্ক দিলেন, মানে পানীয় দিলেন খাওয়ার জন্যে, পান করার জন্য। অ্যান্ড এ লিটল লেটার এবং একটু সময় পরে, হি লেড মি মানে তিনি আমাকে পরিচালিত করে নিয়ে গেলেন কি, টু হিজ শেফার্ডস কটেজ, তার যে মেষপালকের যে কুড়ে ঘর, যে সাময়িক বিশ্রামের জায়গা, সেখানে আমাকে নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তো তিনি কিন্তু তার ঝোল আমার সঙ্গে ভাগ করে নিলেন। দেখো স্যুপ মানে হচ্ছে তরকারি বা ঝোল জাতীয় খাবার, সেটা কিন্তু আমার সঙ্গে ভাগ করে নিলেন। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার। তো ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি অর্থাৎ মানে তখনই কিন্তু এটা রাজি হওয়া হলো আর কি, মানে কবি মানে লেখক তিনিও বা কথক তিনিও রাজি হয়ে গেলেন, দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, যে আমি ওখানেই কিন্তু রাত কাটাবো, আমি এই যে শেফার্ডে কটেজের মধ্যেই রাত কাটবো, এটা কিন্তু তখনই ঠিক হয়ে গেল। কেন? দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, কারণ একদম কাছাকাছি যে গ্রামটা ছিল, বিং মানে সেটা হওয়ায়, মানে কাছাকাছি গ্রামটা হওয়ায়, কি হওয়ায়, স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। দেখো এ ডে অ্যান্ড এ হাফ মানে 1.5 দিন, ফার্দার অন মানে আরও বেশি, মানে এখনও কাছাকাছি যে গ্রামটা রয়েছে আমার, অর্থাৎ লেখকের আর কি বা কথকের কাছাকাছি যে গ্রামটা ছিল যেখানে গিয়ে তিনি থাকতে পারবেন, তো সেটা কিন্তু 1.5 দিনের মতো দূরে ছিল। দেয়ার আর 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. তাহলে দেয়ার আর 4 or 5 villages dispersed, তাহলে মানে 4-5টা মতো ভিলেজ ছিল, গ্রাম ছিল, ডিসপার্সড মানে হচ্ছে একে অপরের থেকে আলাদা হয়ে বা ছড়িয়ে ছিটিয়ে, ফার মানে অনেক দূরে দূরে, ফ্রম ওয়ান অ্যানাদার মানে একে অপরের থেকে, এই জন্য কিন্তু লেখক বা কথক তিনি যেতে পারেননি। তো অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই যে এরিয়া, এই যে অঞ্চলে যে হিলস রয়েছে, যে পাহাড় রয়েছে, তার যে ফ্ল্যাঙ্কস মানে হচ্ছে পার্শ্বদেশে বা পাদদেশে, তার এই পাদদেশে কিন্তু এই কাছাকাছি গ্রামগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল। তো এই ইনহ্যাবিটেড মানে এখানে ভয়েসটা চেঞ্জ করে দেওয়া রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে দে আর ইনহ্যাবিটেড মানে সেখানে থাকা হয়, বাই উড কাটার্স মানে কাঠুরেদের দ্বারা। তাহলে সেখানে কারা থাকে? কাঠুরেরা থাকে। হু মেক চারকোল, এই কাঠুরেরা কিন্তু চারকোল তৈরি করে, তারা কাঠ কয়লা তৈরি করে। তো দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ, তাহলে শেফার্ড এখন কি করছেন, তিনি একটা ব্যাগ বের করলেন, একটা থলে বের করলেন, অ্যান্ড পোর্ড আ পাইল অফ একর্নস, পাইল মানে হচ্ছে মিশ্রণ, কেমন মিশ্রণ, অফ একর্নস মানে ওক ফল, একর্নস মানে হচ্ছে দ্য সিড অফ ওক ট্রিজ, কেমন মানে ওক গাছের ফল,
তো দেখো অ্যাকাউন্টস মানে তিনি ওই অ্যাকাউন্টসের মিশ্রণ, ওক ফলের মিশ্রণটাকে নামালেন, পোর্ড মানে ঢালা, তাহলে নামালেন আউট ইন অন টু দ্য টেবিল, তাহলে একটা টেবিলে পরে তিনি ঢাললেন। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার, তো তিনি কিন্তু সেই ওক ফলগুলোকে একে একে তিনি এক্সামিন মানে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, এবং কি ভীষণ মনোযোগ দিয়ে, আর গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, অ্যাটেনশন মানে মনোযোগ দিয়ে, সেপারেটিং মানে হচ্ছে আলাদা করতে করতে, মানে তিনি মনোযোগ দিচ্ছেন কি আলাদা করছেন, কি সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, মানে ভালোগুলো খারাপগুলোর থেকে ভালোগুলোকে তিনি আলাদা করছিলেন এইভাবে, কারণ তিনি পরের দিন সেগুলোকে রোপণ করবেন আর কি, বীজ বুনবেন, তো সেই জন্য খারাপগুলোর থেকে তিনি ভালোগুলোকে আলাদা করছিলেন। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকাউন্টস, যখন তার বিফোর মানে কিন্তু বন্ধুরা সামনেও হতে পারে, কেমন, তো তার সামনে বা তার কাছে যখন 100 পারফেক্ট অ্যাকাউন্টস মানে 100 একদম ঠিকঠাক নিখুঁত, এখানে পারফেক্ট মানে নিখুঁত মানে যার কোনো খুঁত নেই, এরকম অ্যাকাউন্টস মানে ওকফল যখন তার কাছে আসলো, হি স্টপড মানে তিনি কিন্তু থেমে গেলেন, অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা বিছানায় চলে গেলাম, আমরা শুতে ঘুমোতে চলে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, তো এই লোকটার যে কোম্পানি মানে সঙ্গ, সাহচর্য, সঙ্গ, অফ দিস ম্যান এই লোকটির, ব্রট মানে এনে দিয়েছিল, মি মানে আমাকে, আ ফিলিং অফ পিস মানে শান্তির একটা অনুভূতি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তো তিনি কিন্তু তাকে এমন একটা ভাব দেখাচ্ছিলেন বা ইঙ্গিত করছিলেন বা ইশারা করছিলেন, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছুই কিন্তু তাকে কোনো রকম বিব্রত করে না, ডিস্টার্ব করতে পারে না। ইট ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়াজ ইন্ট্রিগড মানে বন্ধুরা একেবারে অভিভূত হয়ে যাওয়া, মানে মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাওয়া, কেমন, ইন্ট্রিগড মানে হচ্ছে মন্ত্রমুগ্ধের মতো হয়ে যায়, কৌতূহলী হয়ে যাওয়া, মন্ত্রমুগ্ধের মতো, আমি ইন্ট্রিগড হয়ে গেছি, অ্যান্ড ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম, টু ফাইন্ড আউট মানে অ্যাকচুয়ালি খুঁজে বার করা বা আরও বেশি জানা, টু নো মোর মানে জানতে আরও বেশি চেয়েছিলেন, অ্যাবাউট দিস ম্যান এই লোকটির ব্যাপারে, কেমন। এরপরে আমরা চলে আসবো আমাদের থার্ড যে অংশটুকু দেওয়া রয়েছে এই জায়গাতে, দেখো লেটস কন্টিনিউ। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরোনোর আগে, বেরিয়ে যাওয়ার আগে, অর্থাৎ তারা তো রাতটা কাটালেন, এবার তারা বেরিয়ে যাবেন সকালবেলা। হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকাউন্টস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড, অর্থাৎ পরের দিন বেরোনোর আগে, অনেক আগেই, হি সোকড মানে তিনি চুবিয়ে রাখলেন, ইন এ বাকেট অফ ওয়াটার, বাকেট মানে বালতি, অফ ওয়াটার মানে জল, তাহলে এক বালতি জলের মধ্যে তিনি সোকড মানে চুবিয়ে রাখলেন, দ্য অ্যাকাউন্টস মানে সেই ওকফলগুলো, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড, যেগুলোকে তিনি গত রাত্রে কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে, চোজেন মানে বাছাই করে রেখেছিলেন, অ্যান্ড কাউন্টেড এবং গুণে রেখেছিলেন যে 100টা, সেইগুলোকে তিনি কী করলেন, সেগুলোকে কিন্তু তিনি চুবিয়ে রাখলেন আর কি জলের মধ্যে। তো এরপরে দেখো, হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক, তো তার কাছে কিন্তু একটা লোহার একটা দণ্ড বা একটা রড সেটাও কিন্তু ছিল, টু মানে সেটাও মানে একটা লোহার দণ্ডও ছিল, তাই বহন করছিলেন তিনি একটা লোহার দণ্ডও বহন করছিলেন, অ্যাজ এ ওয়াকিং স্টিক মানে একটা হাঁটার লাঠি হিসাবে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তো তিনি কিন্তু আমাকে আমন্ত্রণ জানালেন তার সঙ্গে যেতে আর কি, বা তার সঙ্গে আসতে। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস মানে ওই জায়গাতে পৌঁছে বা যেই জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল সেই জায়গাতে পৌঁছেই, হি হ্যাড বিন হেডিং ফর মানে হেডিং মানে হচ্ছে কিন্তু লক্ষ্য করে এগিয়ে যাওয়া, মানে যেই জায়গাতে তার যাওয়ার কথা ছিল বা তার যে ডেস্টিনেশন ছিল সেইখানে পৌঁছে, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, সে তার যে লোহার যে দণ্ডটা যে আয়রন রডটা সে পাউন্ড মানে আঘাত করা বা খোঁচা মারা, কি ইনটু দ্য গ্রাউন্ড মানে সেই জমিতে তিনি কিন্তু আঘাত করতে লাগলেন। দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান একর্ন, তো এই যে আঘাত করা হচ্ছে, তিনি যে আঘাত করছিলেন একটু একটু করে, তো এতে কিন্তু দিস মেড মানে এটা তৈরি করছিল এ হোল একটা গর্ত, ইন হুইচ মানে যার মধ্যে, হি প্লেসড মানে তিনি রাখছিলেন, অ্যান একর্ন মানে একটা করে ওক ফল, অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেইন, এবং তিনি কিন্তু আবারও ওই গর্তটা তিনি কভার্ড মানে বন্ধ করে দিচ্ছিলেন, এগেইন মানে আবারও। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি কিন্তু ওক গাছ লাগাচ্ছিলেন এইভাবে। ইন দিস ওয়ে ঠিক এইভাবেই, হি প্ল্যান্টেড হিজ 100 একর্নস উইথ গ্রেট কেয়ার, তিনি কিন্তু
প্ল্যান্টেড মানে লাগিয়েছিলেন হিজ 100 একর্নস, মানে 100টা একর্নস, মানে প্রত্যেকটা ওকফল 100টা ওকফলি উইথ গ্রেট কেয়ার, মানে ভীষণ যত্ন সহকারে। দেখো আমরা অনেক সময় কী করি, শুরুটা খুব ইন্টারেস্টের সঙ্গে করি কিন্তু শেষটা একেবারে অবহেলার সঙ্গে করি, কিন্তু তিনি প্রত্যেকটা 100টা ওকফলে খুব যত্ন সহকারে কিন্তু পুঁতলেন। এটা লেখক বা কথক তিনি কিন্তু লক্ষ্য করলেন। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে। তো তিনি এইবার কিন্তু লেখক বা কথককে তিনি বলছেন, এই যে মানে শেফার্ড আর কি, তো তিনি বলছেন যে তিনি 3 বছর ধরে হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ, মানে তিনি কিন্তু এই চারা গাছ লাগিয়ে আসছেন বা এই যে বীজ বুনে আসছেন ইন দিস সলিটারি ওয়ে। সলিটারি মানে হচ্ছে একাকী, তাহলে একাকীভাবে তিনি কিন্তু এর বুনে আসছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, তো তিনি 100,000 মানে 100,000, তার মানে কি 1 লক্ষ, তাহলে তিনি 1 লক্ষ মানে 100,000 বা 100 সহস্র গাছ মানে তিনি কিন্তু পুঁতেছেন আর কি ওকফল। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ, তো এই 100,000-এর মধ্যে মাত্র 20,000 কিন্তু কাম আপ মানে স্প্রাউটেড মানে অঙ্কুরিত হয়েছে আর কি। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, তো এই মুহূর্তে এটাই ছিল সেই মুহূর্ত কি আই বিগ্যান টু ওয়ান্ডার মানে আমি অবাক হতে শুরু করেছিলাম, বিজ্ঞান মানে শুরু করেছিলাম, টু ওয়ান্ডার মানে অবাক হতে, অ্যাবাউট হিজ এজ তার বয়সের ব্যাপারে। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তার কিন্তু বয়স 50-এর বেশি ছিল। হ্যাঁ, এইটা কিন্তু তিনি বুঝতে পারলেন, মানে একদম তিনি ক্লিয়ারলি মানে তিনি পরিষ্কার মানে একদম হি ওয়াজ শিওর, দ্য রাইটার অর দ্য ন্যারেটর ওয়াজ শিওর দ্যাট দ্য শেফার্ডস এজ ওয়াজ মোর দ্যান 50 years, মানে 50 বছরের বেশি কিন্তু তার বয়স ছিল। এই ব্যাপারে লেখক বা কথক তিনি কিন্তু নিশ্চিত ছিলেন। 55 হি টোল্ড মি, তো এইবার যিনি শেফার্ড তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে তার বয়স হচ্ছে 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড ওয়াফিয়ার, তো তার নাম ছিল কিন্তু এলজিয়ার্ড ওয়াফিয়ার ছিল আর কি। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেইনস মানে কিন্তু বন্ধুরা এখানে প্লেইনস মানে হচ্ছে সমভূমি, তাহলে সমভূমিতে তার কিন্তু একটা ফার্ম ছিল, তার একটা খামার বাড়ি ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, তো যেখানে তিনি লিভড মানে বাস করেছিলেন বা কাটিয়েছিলেন মোস্ট অফ হিজ লাইফ তার জীবনের বেশিরভাগ অংশ। হি হ্যাড লস্ট হিজ অনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তো তিনি কিন্তু তার একমাত্র ছেলেকে হারিয়েছিলেন, মারা গিয়েছে সে, অ্যান্ড দেন হিজ ওয়াইফ এবং তারপর তার ওয়াইফ মানে তার বউ কিন্তু বা তার স্ত্রীও কিন্তু মারা গিয়েছিল। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড, তো তিনি এই যে একাকিত্ব এখানে তিনি রিটায়ার্ড মানে অবসর নিয়েছেন বা নিজেকে আলাদা করে নিয়েছেন। হোয়ার হি টুক প্লেজার, যেখানে তিনি মানে তিনি প্লেজার মানে আনন্দ নিচ্ছিলেন বা শান্তি গ্রহণ করছিলেন বা শান্তি পাচ্ছিলেন। ইন লিভিং স্লোলি মানে ধীরে ধীরে বেঁচে থাকার মধ্য দিয়ে। উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, তাহলে কি উইথ হিজ ফ্লক অফ শিপ মানে তার যে মেষ মানে ভেড়ার যে পাল, দেখো ফ্লক হচ্ছে কিন্তু একটা কালেকটিভ নাউন, তোমরা সেটা নিশ্চয়ই ছোটো ক্লাসে পড়েছো যে ফ্লক মানে হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে ভেড়ার পালকে নিয়ে তিনি খুব এইভাবে আস্তে আস্তে বেঁচে থাকার মধ্যে দিয়ে বেঁচে থাকছে। অ্যান্ড হিজ ডগ এবং তার একটা কিন্তু কুকুরও ছিল। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, তিনি এই বলে শেষ করলেন যে, কনক্লুড মানে কিন্তু শেষ করা, কথা শেষ করা, তাহলে কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এই যে কান্ট্রি এই যে বাতাস এই মানে এই যে অঞ্চলটা এই যে জায়গাটা ওয়াজ ডাইং মানে এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছিল ফর ল্যাক অফ ট্রিজ মানে গাছের অভাবে। হি অ্যাডেড দ্যাট মানে তিনি এটা বললেন বা এটা তিনি যুক্ত করলেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু মানে করার জন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ কিছু না থাকার কারণে, হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট মানে বেশি গুরুত্বপূর্ণ কিছু করার না থাকার জন্যে হি হ্যাড রিজলভড টু রেমেডি দিস সিচুয়েশন, তো তিনি কিন্তু এই সিচুয়েশন এই যে মানে অবস্থাটা দাঁড়িয়েছে এই অঞ্চলটার এই যে খারাপ অবস্থায় যে ড্রাইনেস, হ্যাঁ এই যে অনুর্বরতা, এইটাকে তিনি রিজলভড মানে এইটা তিনি সারাতে বা এটা তিনি ঠিক করতে, রেমেডি মানে কিন্তু সারিয়ে তোলা, এই যে অবস্থাটা সারিয়ে তুলতে তিনি রিজলভ মানে মনস্থির করে নিয়েছিলেন। উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা কিন্তু পরের দিন আলাদা হয়ে গেলাম, অর্থাৎ পরের দিন লেখক বা কথক তিনি তার জায়গায় চলে গেলেন এবং এলজিয়ার্ড ওয়াফিয়ার তিনি কিন্তু তার শেফার্ডের কটেজেই থেকে গেলেন। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, তো পরের বছর কিন্তু যুদ্ধ আসলো। দেখো বন্ধুরা এখানে যুদ্ধ মানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1945-এর কথা বলা হচ্ছে এখানে, 1939 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এখানে বলা হচ্ছে কিন্তু। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, তো যুদ্ধের মধ্যে কিন্তু আমি 5 বছরের জন্য এনগেজড মানে আমি একেবারে পুরো মগ্ন হয়ে গেলাম বা আমি একদম জড়িয়ে পড়লাম।
এনগেজড মানে একেবারে আমি জড়িয়ে পড়লাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, মানে যুদ্ধকে পিছনে ফেলে রেখে আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রেথ আ লিটল পিওর এয়ার। আমার কিন্তু একটা গ্রেট ডিজায়ার মানে ভীষণ একটা তীব্র ইচ্ছা জাগলো টু ব্রেথ আ লিটল পিওর এয়ার। তাহলে আর লিটল মানে অল্প বিস্তর, পিওর এয়ার, পিওর মানে হচ্ছে নির্মল, এয়ার মানে বাতাস, তাহলে পরিষ্কার শুদ্ধ বাতাস নেওয়ার আমার একটু ইচ্ছা হলো। আচ্ছা, যেখানে যুদ্ধ করছিলেন সেখানে কি শুদ্ধ বাতাস ছিল না? অবশ্যই কিন্তু ছিল। তাহলে তিনি কি কেন এটা বলতে চাইছেন? দেখো, ব্যাপারটা হচ্ছে যে যখন একজন সৈনিক 5-5টা বছর যুদ্ধের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখে, তখন কিন্তু সেই শুধু যুদ্ধের আগুন, যুদ্ধের ধোঁয়া, যুদ্ধের বাতাস, সেই রক্ত, হানাহানি, হাহাকার, এইগুলোর মধ্যে তার জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে, কারণ সেও তো একটা রক্ত মাংসের মানুষ। তাহলে আর লিটল পিওর এয়ার, অল্প বিস্তর আমার কিন্তু শুদ্ধ বাতাস গ্রহণের খুবই ইচ্ছা জাগলো মনে। অ্যান্ড আই সেট আউট এগেইন, এবং আমি আবারও সেট আউট মানে পাড়ি দিয়ে দিলাম, এগেইন মানে আবারও, কোথায়, কোন জায়গার উদ্দেশ্যে? অ্যালং দ্য সেম ট্রেইল, অ্যালং দ্য ট্রেইল থ্রু দ্যাট ও ডিজার্টেড কান্ট্রি। এই যে জায়গাটা, যে জায়গাটা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, এই জায়গাটায় কিন্তু তিনি আবার ডিজার্টেড মানে একাকী যে জায়গাটা, অঞ্চলটা, এইখানের উদ্দেশ্যে তিনি কিন্তু দ্য ট্রেইল, সেই পথেই তিনি কিন্তু আবার রওনা দিয়ে দিলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, এই জায়গাটা কিন্তু মোটেও কোনো পরিবর্তন ঘটেনি। এভার সিন্স দ্য ডে বিফোর, মানে আগের দিন পর্যন্ত, এভার সিন্স দ্য ডে বিফোর মানে আগের দিন পর্যন্তও, আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড, মানে আমি সেই মেষপালকের সম্পর্কে ভাবছিলাম, হু প্ল্যান্টেড ট্রিজ, যিনি কিনা গাছগুলো কিন্তু লাগিয়েছিলেন। অর্থাৎ কথক তার মনের থেকে কিন্তু যতই যুদ্ধ আসুক না কেন, তার মনের থেকে কিন্তু এই ব্যাপারটা মোটেও মুছে যায়নি, এই পুরো ব্যাপারটা। তাই তার কিন্তু যুদ্ধের মধ্যে গেলেও এই শেফার্ডের কথা তার বেশ ভালো মতোই মনে ছিল আর কি। 10,000 ওকস আই হ্যাড সেইড টু মাই সেলফ মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, তাহলে আমি নিজেকে বললাম, আই হ্যাড সেইড টু মাই সেলফ, কথক বা লেখক তিনি তার নিজেকে বলছেন, মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, যে অবশ্যই কিন্তু প্রচুর জায়গা হয়তো নিয়েছে। 10,000 ওকস মানে 10,000 গাছ। আচ্ছা, 10,000 গাছ কেন বলা হচ্ছে? কারণ কথক তিনি যতদিনে গিয়েছিলেন যুদ্ধের উদ্দেশ্যে আর কি, মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যে তিনি 10 বছর মানে পরে কিন্তু এখানে আবার ভিজিট করছেন। আচ্ছা, সেটা কীভাবে? দেখো, অনেকের মনে এখানে ডাউট লাগে যে 10 বছর পরে তিনি আবার রিভিজিট করছেন জায়গাটা। দেখো, যুদ্ধে তিনি 5 বছর কিন্তু এনগেজড হয়ে গিয়েছিলেন, আর 5 বছর তিনি তার ফ্যামিলির সঙ্গে হয়তো কাটিয়েছিলেন, এরকম একটা ব্যাপার হবে। তারপরে কিন্তু তিনি এখানে আসছেন। যাই হোক, আমরা একটু পরে এখানে দেখতে পাবো যে তিনি 10 বছর পরে কিন্তু এখানে আবার ভিজিট করতে আসছেন। এবং অ্যাকচুয়ালি এই যে মানে এই বারবার এই যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ মানে আই বলা হচ্ছে, আমিটা এই যে বলা হচ্ছে লেখক, এটা কিন্তু অবশ্যই লেখক। কেন? কারণ আমরা এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি লেখক পরিচিতিটা একটু খেয়াল করি, তিনি কিন্তু অ্যাকচুয়ালি একজন মানে সোলজার টাইপের ছিলেন আর কি। তিনি নিজেও কিন্তু একজন সোলজার টাইপের ছিলেন এই জাগিওনো। তো সেই জন্য কিন্তু এখানে এটাই বলা হচ্ছে যে মানে এই আই যেটা আর কি, সেটা কিন্তু লেখক তিনি নিজেই, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো তো তিনি কী ভাবলেন যে নিশ্চয়ই অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই 10,000 ওক গাছ তৈরি হয়েছে। তো দেখো, হোয়েন আই মেট এলজিয়ার্ড বাফিয়ার দিস টাইম, যখন আমি এইবার এলজিয়ার্ড বাফিয়ারের সঙ্গে দেখা করলাম বা আমি সাক্ষাৎ করলাম বা দেখা পেলাম তার, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, যে যুদ্ধ কিন্তু তাকে মোটেও খুব একটা জ্বালাতন করেনি, বিব্রত করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, এবং তিনি তার গাছ লাগানো চালিয়ে গিয়েছেন। তিনি গাছ বৃক্ষরোপণ করা বা বীজ বোনা তিনি কিন্তু এটা বন্ধ করেননি। যুদ্ধ আসলে কি না আসলে তাতে তার কিছুই আসে যায় না, তিনি তার মতো এই একাকী জায়গায় তিনি কিন্তু এই কাজটা করে গিয়েছেন। দ্য ওকস অফ 1910 নাও ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, তাহলে দেখো এই যে এটা বলা হচ্ছে 1910 সালের ওক গাছগুলো এখন 10 বছর হয়ে গিয়েছে আর কি। আর অ্যাকচুয়ালি আমি একটু আগে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলেছিলাম, এটা একটু ভুল, কারণ ওটা অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আমরা বুঝতে পারছি কেন, কারণ দেখো 1910 সালে কবি কিন্তু লেখক কিন্তু এনাকে রেখে চলে গিয়েছিল 1910 সালে, এবং আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু 1914 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1919 সালে। তো সেই জন্য এখানে নিশ্চয়ই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথাই কিন্তু বলা হচ্ছে। তো দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, তো 1910 সালের ওক গাছগুলো এখন 10 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং আমার এবং তার থেকে অনেক লম্বা হয়ে গেছে ওক গাছগুলো, যেগুলো তিনি লাস্ট দেখে গিয়েছিলেন লাগানো। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, মানে
দৃশ্যটা ছিল অসাধারণ, মানে মনোমুগ্ধকর দৃশ্য ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স। তাহলে আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, মানে আমি একদম বাকরুদ্ধ, মানে নির্বাক হয়ে গিয়েছিলাম আমি পুরো গাছগুলোকে দেখে আর কি, গাছের মধ্যে দিয়ে দেখে। অ্যান্ড উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা পুরো দিনটা, মানে এলজিয়াড বাফিয়ারের সঙ্গে কিন্তু এই ন্যারেটর আর কি তিনি ছিলেন, জাগিওনো, তো তারা কিন্তু কোনো কথা বলেননি, জাস্ট এমনিভাবেই কিন্তু মানে পুরো দিনটা কাটালেন আর কি, ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সমস্ত দিনটা কেটে গেল। ইট ওয়াজ ইন 3 সেকশনস, এবং এই জায়গাটা 3টে ভাগে বিভক্ত ছিল আর কি, 11 কিলোমিটার্স লং, মানে তিনি টোটাল যে জায়গাটায় গাছ লাগিয়েছেন সেটা কিন্তু 11 কিলোমিটার্স লং, মানে 11 কিলোমিটার লম্বা ছিল ওভারঅল, মানে গড়পড়তায়। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং এর সবথেকে যে চওড়াতম জায়গা সেটা কতটা চওড়া ছিল, 3 কিলোমিটার্স ওয়াইড, সেটা কিন্তু 3 কিলোমিটার মতো চওড়া ছিল আর কি, প্রস্থ 3 কিলোমিটার ছিল। হোয়েন আই কনসিডার্ড দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, যখন আই কনসিডার্ড মানে আমি যখন বিবেচনা করলাম, দ্যাট দিস হ্যাড অল স্প্রাং মানে বেরিয়ে আসা, অ্যাকচুয়ালি স্প্রিং মানে লাফানো, মানে লাফানোর থেকে এসেছে, মানে অ্যাকচুয়ালি বেরিয়ে আসা, মানে সৃষ্টি হয়েছে আর কি। দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, মানে একজন ব্যক্তির সোল মানে আত্মা বা সত্তা, আর হ্যান্ডস মানে হাতের থেকে সৃষ্টি হয়েছে পুরো ব্যাপারটা, এতগুলো গাছ সৃষ্টি হতে পারে উইদাউট টেকনিক্যাল এইডস, এবং এটা কিন্তু কোনো রকম যান্ত্রিক সাহায্য ছাড়াই। দেখো, এইডস মানে কিন্তু সহায়তা, মানে কোনো রকম যন্ত্র ব্যবহার না করেই পৃথিবীকে এতটা আবার শস্য শ্যামলা বা সুফলা করে দেওয়া যায়। ইট স্ট্রাক মি দ্যাট, এটা আমার মনে হয়েছিল, স্ট্রাক মানে কিন্তু রিমাইন্ড মানে মনে হওয়া, আমার মনে হলো দ্যাট মানে যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষ কিন্তু ঈশ্বরের মতোই ফলদায়ক হতে পারে, মানে ঈশ্বর যা করতে পারে মানুষও তাই করতে পারে, সেম একদম। ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন, ডোমেইনস মানে কিন্তু দেখো একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে, মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার ফিল্ডে একজন মানুষও কিন্তু একটা ঈশ্বরের মতোই ফলদায়ক হতে পারে, মানে গড যা করতে পারে মানুষও কিন্তু তাই করতে পারে, তবে কি আদার দ্যান ডিস্ট্রাকশন মানে ধ্বংস ছাড়াও, মানে মানুষ ধ্বংস তো খুব আরামসে করতে পারে, কিন্তু সৃষ্টিও যে ঈশ্বরের মতো করে করতে পারে। আমরা ঈশ্বরের শুধুমাত্র ধ্বংসের দিকটাই দেখি, কিন্তু ঈশ্বর যে সৃষ্টিও করতে পারি, কই আমরা তো কখনো সৃষ্টির কথা ভাবি না। তো এখানে অ্যাকচুয়ালি কিন্তু লেখক সেটাই বলতে চাইছেন যে মানুষও ঈশ্বরের মতোই ফলদায়ক হতে পারে সৃষ্টিতে, ধ্বংস ছাড়া, যদি কিনা তার নিজের ইচ্ছা থাকে। তো ঠিক আছে, আশা করছি তোমাদের এই গল্পটা পরীক্ষার আগে যথেষ্ট কাজে আসবে, এবং তোমাদের যদি অন্য কোনো গল্প বা কবিতা জানার থাকে তাহলে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও পাবলিশ করার চেষ্টা করব চ্যানেলে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিয়েছো। তো ততক্ষণে গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।